আজকে অর্গানন থেকে পড়াবো। যদিও আগে পড়ানো উচিত ছিল 5 থেকে 18 পর্যন্ত কিছু আমাদের ডিজিজ নিয়ে আলোচনা করা আছে। অর্গাননে সরিয়ে ছিটিয়ে এই ডিজিজগুলি নিয়ে আলোচনা করা আছে। 71-72 আছে, 80-84 আছে, অনেক জায়গাতে আছে। সেইগুলি একত্রিত করে আমাদের কিছু কিছু নোট রাখা আছে বা রাখতে হয়। এই এতদিন পর্যন্ত ওই প্রকৃতিতে কোন রোগ হলে কোন রোগ সারতে পারে, প্রকৃতিতে কোন রোগ হলে কোন রোগ কাকে সারতে পারে না, কাকে পারে, তাহলে অ্যালোপ্যাথিতে কি হয়, অর্থাৎ হোমিওপ্যাথিতে কি হয়, এইরকম ভাবে কিছু প্রমাণ সাপেক্ষ কোন রোগকে আরোগ্য করতে পারে, এইরকম ভাবে প্রমাণ সাপেক্ষ কিছু আমরা আলোচনা করেছি প্রায় 45, 46, 47 পর্যন্ত, 30-এর পর থেকেই। যাই হোক, এইবার আমি মধ্যে পড়ে কিছু একটা সুন্দর বেশ রসালো জিনিস পড়াবো অর্গানন থেকে। দেখুন, এই নিরস সাবজেক্ট পড়তে পড়তে শুনতে শুনতে তোমাদের অনেকের ভালো লাগে না, তাই একটু রসালো সাবজেক্ট পড়াবো যাতে আরো সুন্দর বুঝতে সময়, রসালো বলতে বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয়, সেইগুলি নিয়ে আমি কিছু বলবো। তা বলবো বলতে ডিজিজ ক্লাসিফিকেশন বলবো। তো এইবার যদি আমরা এখানে লিখি ডি আই ই এস ই এস ই, ডিজিজ। তা ডিজিজ এই যে রোগ, এই ডিজিজটা আমরা তোমাদের বলবো DISEA DISEASES ডিজিজ। তো ডিজিজটা ক্লাসিফিকেশন বলবো, অর্থাৎ ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ। এই যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে রোগের শ্রেণীবিন্যাস, অর্থাৎ আমার রোগী কোন অবস্থায় দাঁড়িয়ে আছে সেই অবস্থাটাকে চিকিৎসকের বুঝে নেওয়া প্রয়োজন। আমি প্র্যাকটিস অফ মেডিসিন শাস্ত্র অনুযায়ী কার টাইফয়েড হলো কার বাত হলো সেভাবে বলছি না, হোমিওপ্যাথি বা অর্গানন শাস্ত্র অনুযায়ী রোগের শ্রেণীবিন্যাস, কি জাতীয় কোন পরিস্থিতি কোন অবস্থা রোগীর মধ্যে আছে, এটা কিন্তু অ্যাকর্ডিং টু হ্যানিমান, অ্যাকর্ডিং টু হ্যানিমান। মানে হ্যানিমান কি বলছেন, হ্যানিমান কি বলছেন এই ডিজিজ ক্লাসিফিকেশন সম্পর্কে, রোগের শ্রেণীবিন্যাস সম্পর্কে হ্যানিমান কি বলছেন, এটা কিন্তু সুন্দর করে আমরা যদি বুঝতে না পারি তাহলে আমাদের কিন্তু কোন রোগীকে কিভাবে ট্রিটমেন্ট করব, কোন রোগীকে কোন জাতীয় ওষুধ দেব, কোন রোগী আমাদের চিকিৎসা অধীন, কোন রোগী অ্যালোপ্যাথি, কোন রোগী আমাদের অ্যালোপ্যাথি নয় আমরা ট্রিটমেন্ট করব, এই যে ধারণাগুলি, এই ধারণাগুলি কিন্তু আমাদের একটা খুব জানার প্রয়োজন। তাহলে এইবার আমরা দেখাচ্ছি এই ডিজিজ ক্লাসিফিকেশনে যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসটা প্রথমে আমরা 3 ভাগে ভাগ করব। 1, ইনডিসপোজিশন।
ইনডিসপোজিশন, আমি লিখে নিই, তারপরে এগুলিকে ব্যাখ্যা করে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর হবে সার্জিক্যাল, তারপর হবে সার্জিক্যাল, আর একটা আছে ডাইনামিক। তাহলে কোন কেসটা ইনডিসপোজিশন? আমরা ইনডিসপোজিশন কাকে বলবো? আমরা সার্জিক্যাল কেসগুলি কাদেরকে ধরবো, আর ডাইনামিক কেসগুলি কাদেরকে ধরবো? কোন রোগীটা ডাইনামিক ডিজিজ, আবার কোন রোগীটা সার্জিক্যাল, কোন রোগীটা ইনডিসপোজিশন? তাহলে আমরা যদি গোড়া থেকে প্রথমে ভেঙে ভেঙে বলি, তাহলে প্রথমে আমাকে ইনডিসপোজিশন বলা হয়। ইনডিসপোজিশন ইংরেজি কথা, বাংলায় কি বলা হয়? একটা বেভাব, অস্বচ্ছন্দতা, তার মানে ছন্দের তাল কেটে গেছে তার বডিতে। রোগের লক্ষণ সকল এখনো প্রকাশ পায়নি। কি বলছে? ভালো লাগছে না, মুখে রুচিও লাগছে না, খেতে ইচ্ছা করছে না, শুয়ে থাকতে ইচ্ছা করছে না, বসে থাকতে ইচ্ছা করছে, ভালো লাগছে না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। মানে তার মধ্যে একটা ছন্দের যে তাল, অটোক্রাটিক সিস্টেমে যে ছন্দের তালে আমাদের বডিটা মনটা চলে, সেটা সেই তালটা কেটে গেছে। একটা বেভাব, একটা বেভাব অবস্থা তার দেহ মনে উপস্থিত হয়েছে, ইনডিসপোজিশন। এই ইনডিসপোজিশনে আমরা কি করে ট্রিটমেন্ট করব? আমরা ইনডিসপোজিশনে কিভাবে আমরা রুগী দেখব? আমরা এই মতো অবস্থায় যেটা করতে হয়, বেশিরভাগই রুগীকে ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ ওষুধ দিতে গেলে তো লক্ষণের দরকার, যে এই লক্ষণ, ওই লক্ষণ, সেই লক্ষণ, তার মডালিটিস, এগুলি তো কিছু প্রকাশ পায়নি। তাহলে আমি কি দেখে ওষুধ দেবো? না, ওষুধ দেওয়ার কিন্তু জায়গা ওখানে হয়নি। তাহলে আমাদের কি করতে হয়? এই ইনডিসপোজিশনে রুগীকে বেশিরভাগই অ্যাডভাইস করতে হয় আপনি সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলেন। অর্থাৎ আজকে আর স্নান করবেন না ঠান্ডা জলে, আজকে আপনি বেশি ভারী খাবার খাবেন না, খুব সিম্পল খান, বা খাদ্যের কোয়ালিটিটা একটু চেঞ্জ করে দেন। আজকে আর মাছ মাংস খাবেন না, আপনি পরিমাণে কম খান, রাত্রে ভাত খাবেন না, দুপুরবেলায় অপর্যাপ্ত খাবেন না, আজকে বেশি ছোটাছুটি পরিশ্রম কাজকর্ম করবেন না, আজকে একটু রেস্ট থাকেন, আর স্বল্প আহার করেন, সহজে হজম হয় তেমন খাদ্য খান, অল্প খান, স্নান করবেন না, রাত্রি জাগরণ করবেন না, দৌড়ঝাঁপ করবেন না, পরিশ্রম করবেন না, আজকে একটু খুব সাধারণ জীবন যাপন করেন। অর্থাৎ ম্যানেজমেন্টটা যদি রুগী সঠিক করে করে, তাহলে এই ইনডিসপোজিশন থেকে ডিজিজটা আর স্টার্টিং করে না। এই যে ইনডিসপোজিশনের মধ্যে রোগটা প্রকাশ পাবে, সেই রোগটা কিন্তু আর প্রকাশ পায় না। অর্থাৎ এই যে সাধারণ জীবনযাপন করার সময় প্রাণ শক্তি, এই দেহের যে ছন্দের তাল কেটে গেছিল, অর্থাৎ ইনডিসপোজিশন, অর্থাৎ বেভাব হয়েছিল, এই অবস্থাটা প্রাণ শক্তি আবার রিপেয়ার করে নেবে। তাকে একটু সহানুভূতি করতে হবে, একটু সাহায্য করতে হবে। অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুম, স্নান, ম্যানেজমেন্ট দিলে প্রাণ শক্তি এই অবস্থাটাকে কিন্তু কভার করে দেবে। বোঝা গেল? এই হচ্ছে ইনডিসপোজিশন। এখানে কিন্তু ওষুধ দেওয়ার জায়গা থাকে না। এইবার এই জায়গাটা থাকবে, সেটা আমরা কিন্তু ডায়নামাইট ডিজিজে গিয়ে পাবো। এই ডায়নামাইট ডিজিজ পড়ানোর সময় আমি দেখাবো অ্যাকিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজের মধ্যে দেখাবো একটা ইন্ডিভিজুয়াল অ্যাকিউট ডিজিজ, সেটা আমি পরে আলোচনা আসছি। এইবার থেকে যাচ্ছে সার্জিক্যাল ডিজিজ।
সার্জিক্যাল ডিজিজ বলতে কাটাছেঁড়া, অস্ত্রোপচার, শল্য চিকিৎসা যাকে বলা হয়। তাহলে এই যে সার্জারিক্যাল ডিজিজটা, এই সার্জারিক্যাল ডিজিজ কিন্তু এখানে লিখিনি। আর রোগ যদি হতে হয় তাহলে কিন্তু প্রাণ শক্তি আক্রমণ করে যেটা প্রকাশ পায় তাকেই রোগ বলা হয়। এই অবস্থাটা সাধারণত অ্যাক্সিডেন্টাল কেস যেগুলি হয় সেখানে যে সার্জিক্যালটা হয়, অর্থাৎ পড়ে গিয়ে এতখানি কেটে গেল, ভেন আর্টারি কেটে গেল। তাহলে আমরা তো তোমাদের পড়িয়েছি যে ক্যালেন্ডুলা লাগালে রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে ভেন আর্টারি যদি কেটে যায় তাহলে সেখানেও কি ক্যালেন্ডুলা লাগালে রক্ত বন্ধ হবে? তা কিন্তু হবে না। তাহলে এই জায়গাটায় কাটা ছেঁড়া এবং সেলাই করার প্রয়োজন থাকবে, কাটা ছেঁড়া এবং সেলাই করার প্রয়োজন থাকবে। যদি ওখানে হাড় ভেঙে যায় বা যদি মারাত্মকভাবে আদার্স কোনো সেল কোষগুলি ছিঁড়ে যায়, সেই সমস্ত অ্যাক্সিডেন্টাল কেসগুলি কিন্তু সার্জারির আওতায় চলে যায়। হয়তো সার্জারি করার পরে এই অবস্থাটা খানিকটা রিপেয়ার হওয়ার পরে যদি সে পূর্ণাঙ্গ সুস্থ অবস্থায় না আসে, অর্থাৎ এই আঘাতজনিত কারণের দরুন যখন প্রাণ শক্তি আক্রান্ত হয়ে অন্য লক্ষণ প্রকাশ করবে, তখন কিন্তু আমাদের ওষুধের প্রয়োজন হতে পারে। ছেঁচা লাগলো, ছেঁচা লাগার পরে ছেঁচা লাগলেই ব্যথা নেই, ব্যথা নেই, কি ওষুধ দিবা? যদি ব্যথার লক্ষণ প্রকাশ করে তাহলে আমরা হাইপেরিকাম দিতে পারি, নিডাম দিতে পারি, আর্নিকা দিতে পারি। আর যদি লক্ষণ প্রকাশ তেমন কিছু না পাই কিন্তু আমরা দিতে পারি না। অনুরূপ ভাবে এইরকম কেটে ছিঁড়ে যাওয়ার পরে একটা অবস্থা আমাদের আসতে পারে, তখন আমরা ওষুধ দেবো, যখন আত্মনুভূত লক্ষণগুলি প্রকাশ করবে। তাছাড়া আমাদের কাটা ছেঁড়ার চিকিৎসা যারা করতে পারেন, যে চিকিৎসকরা এগুলি জানেন, তারা এই চিকিৎসাগুলি করে এই অবস্থাটাকে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করবে। প্রাথমিকভাবে খানিকটা পুড়ে গেল, ভেঙে গেল, কেটে গেল, ফেটে গেল, এই রকম ধরনের যে অ্যাক্সিডেন্টাল কেসগুলি হয়, সেই সমস্ত জায়গাগুলি আমাদের সাধারণত অ্যান্টিপ্যাথি বা ডিসিমিলিয়ার পদ্ধতি অর্থাৎ অ্যালোপ্যাথিতে যাওয়ার জন্য রোগীকে অ্যাডভাইস করতে হয়। এছাড়া হ্যাঙ্গিং, বার্নিং, পয়জনিং, স্নেক বাইট, ডগ বাইট অর্থাৎ গলায় দড়ি দেওয়া, আগুনে পড়ে যাওয়া, সাপে কামড়ানো, কুকুরে কামড়ানো, এখানে কিন্তু প্রাণ শক্তি আক্রমণ করার পরে রোগ প্রকাশ পায়। এগুলি কিন্তু ন্যাচারাল ডিজিজ না। আত্মহত্যা করে মরা আর বয়স হয়ে গিয়ে বুড়ো বয়সে মরা, দুটো মরার মধ্যে পার্থক্য আছে। এই যে হ্যাঙ্গিং, বার্নিং, পয়জনিং, স্নেক বাইট, ডগ বাইট, কেউ বিষ খেলো, পর্যাপ্ত পরিমাণে বিষ খেলো, বিষ দ্বারা তার বডি আক্রান্ত হয়ে গেছে, সেখানে আমরা কিন্তু ওষুধ দিয়ে রোগীকে বাঁচাতে পারবো না। সেখানে অপোজিট বিষ দিয়ে বা ইঞ্জেকশন করে, স্যালাইন দিয়ে বা অ্যালোপ্যাথি পদ্ধতি অনুযায়ী সেই রোগীকে ট্রিটমেন্ট করতে হবে। যদিও এখানে সার্জিক্যালের প্রশ্ন আসে না, তবে ওই জায়গাগুলি কিন্তু আমাদের না। হ্যাঙ্গিং, বার্নিং, পয়জনিং, স্নেক বাইট, ডগ বাইট, এই পাঁচটা ক্ষেত্র কিন্তু আমাদের না প্রাথমিক অবস্থায়। আমাদের অনেক জায়গায় লেখা আছে সাপে কামড়েছে, বিষ হয়ে গেছে, সিড রান দাও, না, গ্যারান্টি নেই। সাপে কামড়েছে, কেউ যেভাবে কামড়েছে তার দেহে বিষ হয়ে গেছে, ঝাড়াও, না, গ্যারান্টি নেই। যে ঝাড়ালে ওই বিষ ধ্বংস হয়ে যাবে, ওই গ্যারান্টি কিন্তু সাইন্টিফিক ভাবে নেই। হাতে রেখে বদনাম করার দরকার নেই। মার আর পিঠে পড়বে না, ছেড়ে দাও, হসপিটাল চলে যাক। আধুনিক চিকিৎসায় এভিএস, অ্যান্টি ভ্যাকসিন, অ্যান্টি ভ্যাকসিন দিয়ে দেবে, সাপের যে অ্যান্টি ভ্যাকসিন সেটা দিয়ে দেবে, এভিএস দিলে রুগী ভালো হয়ে যাবে, সময় মতন করে দিতে পারে। তাহলে আমি সার্জিক্যাল ডিজিজটা কি সেটা পড়ালাম, তোমাদের বুঝালাম, এবং ইনডিসপোজিশন কি সেটাও আমি তোমাদের বুঝালাম। তা এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, এরপরে আমি ডায়নামাইট ডিজিজ হচ্ছি।